সফল হওয়ার আগে কেউ ব্যর্থতার গল্প শুনতে চায় না। শূন্য পকেটে নিজের আপন মানুষগুলাই পাশে থাকে না। আর তুমি ভাবছো তোমার পকেট ভর্তি টাকা আছে, পরিচয়ের জন্য উচ্চ বংশ আছে, তাই কবর তোমার আপন করে আনিব? আরে ভাই, পকেট ভর্তি কলম থাকা সত্ত্বেও যদি পরীক্ষার খাতায় খালি রেখে আসো, তাহলে বলো শিক্ষক তোমারে কেমনে নাম্বার দিব? নেতার পিছনে ঘুরিয়া শেষ করবা নিজের যৌবনকাল, আবার ভাইবার একবার নামাজ পড়ে কাটায় দিবা নিজের বুড়াকাল। বলি বাপের কামাই খাইয়া নেতার চামচামি করা সাজে না, আর বুড়াকাল পর্যন্ত যে বাচ্চা থাকবা, আজরাইল তো আর তোমার দুলাভাই না। বাবার পেশা নিয়ে কোনো অভিযোগ নেই আমার, কারণ একজন মধ্যবিত্ত ঘরের সন্তানও কখনো অভাব অনুভব করতে পারে না তার বাবারে পাশে পেলে। আর তাই তো আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবা একজন মধ্যবিত্ত, আর আমি একজন মধ্যবিত্ত বাবার ছেলে। ছিলাম তখন ভালো, যখন হইলেও আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম। ইসলাম ধর্ম তোমার পছন্দ না, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তুমি নিজে ইসলাম ধর্মের না, তাতেও আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু যখন তখন ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা কইবা, মনে রেখো ইসলামী যুব সমাজ এখনো মরিয়া যায় নাই। যে সময় 3 থেকে 7 বছরের শিশু মেয়েরাও ধর্ষণ থেকে নিরাপদ না, সেই সময় দ্বারাও আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করি। যে সময় ফ্রি মিক্সিং ভাবে পড়ালেখার কারণে বিভিন্ন জায়গায় শিক্ষক দ্বারা ছাত্রীরা ধর্ষিতা হইতাছে, সেই সময় দ্বারাও আমরা শিক্ষার মানদণ্ড নির্ণয় করি। একদিকে দেশের মান্যগণ্য লোকেরা দেশের গরিবদের দিকে না তাকিয়ে বিলাসিতায় দিন কাটাইতেছে, ঠিক সেই সময় আমরা নির্লজ্জের মতো আবার দেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে সমালোচনা করি। হ্যাঁ, এই সময়ও দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, কিন্তু তারপরেও দেশের মা বোনদের আমরা ধর্ষণ থেকে বাঁচাতে অসক্ষমতা প্রকাশ করি। বলি মুসলিম দেশে বিধর্মীরা হত্যাকাণ্ড চালায়, তার কোনো বিচার নাই। সংখ্যায় বেশি আর দেশটা মুসলমানদের হওয়া সত্ত্বেও প্রতিবাদ করার মতো কেউ নাই। আসলে আমি মনে করি কি ভাই, আমাদের দেশে ইসলামের পক্ষে সঠিক বিচারই নাই।